নিরাশ হয়েছে, দেখেছে যে সেখানে পুঁটি মাছের ভর্তা সাধারণ অতি সাধারণ খাবার। এমন এই দেশে এমন কোন নেতা খুঁজে পাওয়া যাবে প্রেসিডেন্ট যে নিজের সফরের পরে যে ডলার বেঁচে গেছে সেই ডলার রাষ্ট্রীয় কোষাগারে জন্ম দিয়েছেন, তার সময়ে তার মানবহানির খবর পাওয়া যায়নি। অভিযোগ শাসনের চেষ্টা করেছিলেন একটু তার মামা ফল আবিষ্কার করে তার দলকে সমৃদ্ধ করার জন্য। এই কথাগুলোর দ্বারা আমি এই আপনাদেরকে বলতে চাচ্ছি যে একজন জিয়াউর রহমান তার জীবন দিয়ে আমাদের সামনে সততা, সাহস, দেশপ্রেম, নৈতিকতার একটা উৎকৃষ্ট উদাহরণ রেখে গেছেন। আর এখন আমি প্রশ্ন করি নিজের কাছে, কে আমি? আমি এখন বিএনপি করি, আমি কি করি? এই সাধারণ সভার উদ্দেশ্য কি? শুধুই সাধারণ সভা, স্তুতি প্রশস্তি দেওয়া? আপনি আপনার জীবন দিয়ে যদি আপনি জিয়াউর রহমানকে অনুসরণ করতে না পারেন তাহলে পরে এই স্মরণ, এই শ্রদ্ধার অর্থহীন। আব্দুল নবী মাসুদ বুকে হাত দিয়ে বলতে পারে 4 বছর 8 মাস ভাইস চ্যান্সেলর ছিলাম, একটি অন্যায় করিনি। জিয়াউর রহমানকে অনুসরণ করার চেষ্টা করেছি, কতটা পেরেছি তা জানি না। এই হলো গিয়ে ব্যক্তিগত বা প্র্যাকটিক্যাল পর্যায়ের কথা। আর সময় যদি থাকে তাহলে পরে আমাদের নেতার অদেশ নিয়ে আরেকটু কথা বলতে চাই। সেটা হচ্ছে এই যে আপনি তো দেখলেন যে প্র্যাকটিক্যালি জিয়াউর রহমান কি করেছেন, এবার দেখেন যে থিওরিটিক্যালি কি করেছেন। রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন না তিনি, রাজনীতিবিদ ছিলেন না, কিন্তু কেমন করে তিনি এই গোটা জাতির মানুষের হৃদয়ের স্পন্দন অনুভব করলেন। তিনি শাসন মন্ত্রে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করলেন। তিনি তথাকথিত ধর্মনিরপেক্ষতাবাদ, তথাকথিত সমাজবাদ একরকম বাদ দিয়ে তিনি বললেন আল্লাহর প্রতি গভীর আস্থা ও বিশ্বাস হচ্ছে এই জাতির প্রাণ। তিনি সাংবিধানিক ভাবে বাংলাদেশের পররাষ্ট্রনীতির বাধ্যবাধকতা সৃষ্টি করলেন, মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক, উন্নয়ন সম্পর্ক একটা সাংবিধানিক বাধ্যবাধকতা তিনি তাকে দিলেন। তিনি জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ সৃষ্টি করলেন। আপনারা শুনেছেন মোস্তফা কামাল মজুমদার, সেও একজন রাষ্ট্রবিজ্ঞানী। উনি বলে গেলেন যে বাংলাদেশি জাতীয়তাবাদ সৃষ্টি করে তিনি এমন কাজটি করলেন যে শেখ হাসিনা ক্ষমতাসীন হওয়ার পরও ওই বাংলাদেশি জাতীয়তাবাদকে এন্ডোর্স করার উপায় ছিল না। বাংলাদেশের মানুষের জীবন আদর্শ, বাংলাদেশের জীবনের ইসলামী মূল্যবোধ, এটা আমার মধ্যপন্থা। আমি জিয়াউর রহমানের আদর্শের সন্তান বলে দাবি করি। আমি বলি যে জিয়াউর রহমান মোল্লাতন্ত্রে বিশ্বাস করতেন না, তিনি চরমপন্থে বিশ্বাস করতেন না, তিনি নাস্তিকতন্ত্রেও বিশ্বাস করতেন না। তিনি অনুসরণ করেছেন মাঝামাঝি পথ। আপনারা জানেন কোরআনের ভাষায় মধ্যম পন্থাই হচ্ছে মিল্লাতে ইসলামিয়ার একটি বড় উৎকৃষ্ট পথ। তিনি মধ্যম পন্থা অবলম্বন করেছেন। বাংলাদেশি জাতীয়তাবাদের অর্থ হচ্ছে ইসলামকে এন্ডোর্স করা, ইসলামী মূল্যবোধকে এন্ডোর্স করা, ভাষাকে এন্ডোর্স করা, আপনার নৃতত্ত্ব, আপনার চেহারা, আপনার নৃতাত্ত্বিক অতিথিকে এন্ডোর্স করা, মুক্তিযুদ্ধকে এন্ডোর্স করা। আপনারা জানেন যে জিয়াউর রহমানের পূর্বত হচ্ছে একটি জাতির জন্ম। তো এগুলো হচ্ছে আমাদের আদর্শ। জিয়াউর রহমান যে শেখ মুজিবের পরিবর্তে তিনি যখন দায়িত্ব নিলেন তখন তিনি জাতির জন্য জাতির ঐক্য সৃষ্টি করলেন।
1979 সালের পার্লামেন্টে সকল মত সকল পথের প্রতিফলন হয়েছে। দোহা আসলে তিনি ছিলেন গুহায়, আমরা বলতাম দোহা থাকে গুহায়, সেই গুহা থেকে তিনি পার্লামেন্টে স্থাপন করেছেন। মুজফফরনগরের মুজফফর প্রফেসর যিনি জীবনে কখনো নির্বাচিত হননি, তাকে নির্বাচিত করে নিয়ে আসছেন। মাওলানা আব্দুর রহিম যিনি ইসলামিক আইডিয়াল করতেন, সেই বরিশালের অজপাড়া গাছে তাকে নির্বাচিত করে নিয়ে আসছেন। খানে সবর নির্বাচিত হলেন, ফজলুল চৌধুরী নির্বাচিত হলেন, সরি ছেলেরা। তো এইভাবে একটি জাতীয় ঐক্যের সৃষ্টি হয়েছে। এখন এই সময়টায় সকল নেতাই বলছেন যে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, সবচেয়ে কঠিন প্রয়োজন আছে জাতীয় ঐক্যের। সেই ঐক্যের সময়টাই আমরা কিছু কিছু দল, কিছু কিছু মতের মধ্যে অনৈক্য দেখতে পাই। ডেমোক্রেসি একটা স্পিড, গণতন্ত্র একটা প্লেগ্রাউন্ড। আপনারা ফুটবল খেলেন না, ক্রিকেট খেলেন না, খেলার মধ্যে দিয়ে যে পার্টি জিতে সেই পার্টিকে আপনারা এন্ডোর্স করেন। খেলার মধ্যে দুষ্টামি না করেন, অন্যায় না করেন, কারসাজি না করেন, এর মধ্যে নির্বাচন সামনে সমাগত রয়েছে। সুতরাং বিভেদের কোনো প্রয়োজন নেই। তারেক রহমান বলেছেন যে আগামী নির্বাচনের পরে একটি জাতীয় সরকার গঠিত হবে। সেই জাতীয় সরকারের সকল মত পথের প্রতিনিধিত্ব থাকবে, জামায়াত ইসলামী সেখানে থাকবে, বাম ধারার লোকজন সেখানে থাকবে। সুতরাং ঝগড়া কি দরকার? একটা প্লেয়ার লেভেল, ওই যে আমরা বলি না সমান সুযোগ দিয়ে সমান নিয়ন্ত্রণের মাধ্যমে যদি একটা খেলা অনুষ্ঠিত, যারা যারা জিতবে, এই জাতির জন্য জাতীয় ঐক্য খুবই প্রয়োজন। আমি শিক্ষক হিসাবে অনেক কথা বলতে চাই, যেটি রাজনীতি সুলভ নয়। সুতরাং আপনাদের অনেকেরই ভালো লাগবে না আমার কথা, আপনারা আমাকে মাফ করবেন। এবং আমি ভবিষ্যৎ জীবনে যতটুকু জীবনে বেঁচে আছি ততটুকু যেন জীবন আমার আদর্শের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি, এই দোয়া আমার করে শেষ করছি। এই সংগঠনের সভাপতি বলার জন্য অতিথিদেরকে এনেছি, আমরা আমাদের একটু পরিচিতি দিই। 111-এর ঘাড়ে চেপে এই স্বৈর শাসক যখন 2008-9 আমাদের ঘাড়ে চাপে, 2014 সাল যখন চরম নির্যাতন শুরু হলো বিএনপি এবং বিরোধী দলীয় নেতা কর্মীদের উপর, কেউ মুখে কোনো কথা বলতে চায় না, এমনি একটা সময়ে এই প্রেস ক্লাবে আমরা এবং আমার সম্পাদক সহ আমরা একত্রিত হয়ে আমরা একটা সংগঠন তৈরি করব, যেই সংগঠন নির্দলীয়তার ভিতরে আমরা বিএনপি মনাদেরকে নিয়ে আমরা এখানে কিছু আলাপ আলোচনা করব, সরকারের সমালোচনা করব। অরিজিনালি এই থিম থেকেই আমরা এই জাতীয় স্মরণ মঞ্চ আমরা সৃষ্টি করেছি এবং সৃষ্টির লগ্ন থেকে আজকের এই প্রধান আলোচক, প্রধান অতিথি মাজেদ ভাই অন্তত চতুর্থবার আমাদের এই এখানে এসেছেন এবং বিএনপির বাহিরে আমরা কখনো কাউকে আনি নাই। এই সংগঠনে আমাদের মধ্যে যারা উপস্থিত হয়ে আমাদের সংগঠনকে সাফল্যমণ্ডিত করেছেন, ইতিমধ্যে আমাদের মাঠ থেকে চলে গেছেন ডক্টর এমাজউদ্দিন স্যার, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী স্যার, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বেঙ্গল এবং লেখক সাহিত্যিক মাহফুজুল্লাহ চৌধুরী স্যার, ওনারা আমাদের কাছ থেকে চলে গেছেন। ওনাদের বিদিয়াত তার মাগফিরাত কামনা করি। আমি শুধু জিয়াউর রহমান সম্বন্ধে আপনারা অনেক বলবেন এবং আলাল ভাইয়ের সামনে বলার দৃষ্টতা এটা আমি দেখাতে চাই না, কিন্তু আমি যখন হজে গেছি, আপনারা সবাই জানেন জিয়াটি, তাই না? জিয়াউর রহমান নিম গাছ লাগাই আসছে সৌদিতে, এটাই তো জানেন, এই পর্যন্ত শেষ। এর পরের ইতিহাসটা আমি বলে যাই। পরের ইতিহাসটা হলো তখনকার বাদশা ওনাকে বললেন যে আমি একটা কাজ করব, আমার এই কাবা শরীফের পাশে যে ছোট ছোট ঘরগুলি আছে যেখানে যে বাংলা লোকজন হজের সময় থাকে, এগুলো আমি বাংলাদেশিদেরকে দিয়ে দেব। এই কারণে আপনারা সৌদি আরবে গিয়ে দেখবেন
ওই মক্কার বাহিরে, হেরাম শরীফের বাহিরে যে ছোট ছোট ভাড়া দেওয়া হয়, ছোট ছোট হোটেলগুলি আছে, এগুলার মালিক সব আমগর নোয়াখালী এবং চট্টগ্রামের লোক। আপনারা খোঁজ করলে দেখতে পারবেন তারা 40-50 বছর ধরে ওই দেশে বসবাস করে। আরেকটা জিনিস হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যা করে গেছেন তা এখনো চলমান। ওনার করণীয় গুলাকে যারা যতবার বাধা দিয়েছে সেই বাধা অতিক্রম করে পুনরায় এসে সেগুলো আবার পুনরায় জন্মগ্রহণ করেছে। দেখেন খাল খনন হচ্ছে না এখন আবার পার্বত্য জেলা। এই জিনিসগুলো নিয়ে আমি মোদ্দা কথা, যেহেতু আলাল ভাইয়ের কাছ থেকে আমি শুনবো, আমি শুধু এইটুকু বলতে চাই যে আওয়ামী লীগের আমলে তাদের কোনো প্রাপ্যতা নাই, তাদের সংগ্রাম করে কোনো প্রাপ্যতা নাই। জিয়াউর রহমান সাহেব যা দিয়ে গেছেন, এটা যখনই যত সরকারই আসুক, এখনো যদি এই সরকারও জিয়াউর রহমান সাহেব যা বুনে গেছেন, করে গেছেন, এটার বিরোধিতা করে, তাইলে আবার প্রজন্ম ওই ঘুরে ফিরে এরকম আরেকটা সংগ্রামের মাধ্যমে ওই জিয়াউর রহমানের সেই আদর্শ আবার ফিরিয়ে আনবেন। আমি সবাই, আপনারা এখানে এসেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমার সংগঠন থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি মানে প্রশংসা শুনতে শুনতে কোনো অবস্থা জিয়াউর রহমান কিন্তু প্রশংসা করতেন না। শুধু বললেন এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের বরেণ্য রাজনীতিবিদ, বিএনপির যুগ্ম মহাসচিব, জাতীয় যুব দলের সাবেক সভাপতি, আমাদের শ্রদ্ধাভাজন নেতা জনাব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল ভাই। আজকে সম্মানিত সভাপতি, উপস্থিত শ্রদ্ধা আলোচক বৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় শ্রোতা মন্ডলী, সংবাদ মাধ্যমের বিভিন্ন পর্যায়ে সম্মানিত ভাইয়েরা, বোনেরা, আসসালামু আলাইকুম। জাতীয় স্মরণ মঞ্চের বিভিন্ন সময়ের অনুষ্ঠানগুলোতে একটা ব্যতিক্রমী মেজাজ নিয়েই আমরা আজকে হাজির হই। সেখানটায় আমি কোন দল করি, কি করি, এটা কিছু সময়ের জন্য ভুলে থাকতে চাই। কিন্তু আজকে জাতীয় স্মরণ মঞ্চ আমাদেরকে একটা বিপদে ফেলে দিয়েছে। যে রাজনীতিতে বিশ্বাস করি, যার আদর্শকে অনুসরণ করে এতটুকু পথ হেঁটেছি, তাকে নিয়ে এই আলোচ্য সভার এজেন্ডা করেছেন। যে কারণে একটু সমস্যায় তো আমরা আসলে পড়েছি। তা আমি এখানে ওনাদের বক্তব্য শুনেছি, সবগুলোকে যদি একত্র করি তাহলে বলতে হবে জিয়াউর রহমান হচ্ছেন সেই লোক, জিয়াউর রহমান হচ্ছেন সেই নেতা who knows the way, goes the way and shows the way। যিনি জানেন কোন পথে যেতে হবে সেই পথে তিনি গিয়েছেন এবং অন্যদেরকে দেখিয়েছেন এইটাই সঠিক পথ, এই পথে আসুন। প্রেস ক্লাবকে জিয়াউর রহমান সাহেব ওই সময় 1 কোটি টাকা অনুদান দিয়েছিলেন। আপনার উল্টো দিকে যদি আসি তাহলে দেখবো সংবাদপত্রগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল। ওই সময় সাংবাদিকরা অনেকে হকারের চাকরিও নিয়েছিলেন, অনেকে বাথরুম লাগানোর ফলের দোকান দিয়েছেন, অনেকে অন্যান্য হোটেল রেস্টুরেন্টে কাজ করেছেন, এমনটাও আমরা দেখেছি। আর জিয়াউর রহমান সাহেবের জাতীয় প্রেস ক্লাবের ভিত্তি স্থাপন করেছিলেন, এখানে ওই সময় 1 কোটি টাকা অনুদান তিনি দিয়েছিলেন। আবার যখন আওয়ামী লীগ পরবর্তীতে এসেছে, এত যোগ্য একজন কন্যা পৃথিবীর ইতিহাসে খুঁজলে পাবেন না, যে অত্যন্ত সফলতার সাথে তার বাবার যতটুকু সুনাম ছিল, যতটুকু সম্মান ছিল, সেটা একদম পাতালের নিচে পর্যন্ত নিয়ে পৌঁছিয়েছিল। সফলতার সাথে সে এটা করেছে। যেটুকু সম্মান শেখ মুজিবের ছিল, শেখ হাসিনা সেটাকে কবর দিয়ে বাধাই করে নিচে পাঠাতে একদম পাতালে অতল গহ্বরে পাঠিয়ে দিয়েছে। এমন সফল কন্যা পৃথিবীর ইতিহাসে পাবেন না। একটা সময় আমরা দেখেছি সাংবাদিক জগতের নেতা ছিলেন একসময় এবিএম মুসা। উনি টকশো গুলো করতেন এই শেষ বয়সেও, এবং উনি শেখ মুজিবের সঙ্গে পার্লামেন্টের মেম্বারও ছিলেন স্বাধীন বাংলাদেশে। সেই মুসা ভাই বলে গিয়েছিলেন টকশোতে, আমার মনে আছে, আওয়ামী লীগকে দেখতেই বলবে তুই চোর, তুই চোর। মনে আছে আপনার? মুসা ভাই কথাটি বলেছিলেন এবং আরো অনেক কথা বলেছিলেন। এনায়েতুল্লাহ খান সাহেব প্রখ্যাত সাংবাদিক ছিলেন, ওবায়দুল্লাহ খান সাহেব সাংবাদিক ছিলেন, গিয়াস কামাল চৌধুরী সাহেব সাংবাদিক ছিলেন, ইত্তেফাকের হেদায়েত হোসেন মোর্শেদ সাংবাদিক ছিলেন,
এরা শহীদ জিয়াউর রহমানের সংস্পর্শে এসেছিলেন। হেদায়েত হোসেন মোর্শেদের লেখায় পড়েছি জিয়াউর রহমান সাহেবের ঘড়িটা হারিয়ে গিয়েছিল কুমিল্লার একজনের সভায়। মাইকে ঘোষণা করার পরে সেই ঘড়ি যখন ফেরত আসলো তখন দেখা গেল সেই ঘড়ির দাম ওই সময় ছিল মাত্র 420 টাকা। এক সফর থেকে ফেরার পথে ইয়াস কামাল চৌধুরী সাহেবের লেখায় পড়েছি বাংলাদেশের মধ্যে এক সফর থেকে ফেরার সময় জিয়াউর রহমান সাহেব তার পিএস কে পাঠিয়ে ইয়াস কামাল চৌধুরীর কাছ থেকে 150 টাকা ধার নিয়েছিলেন। যে টাকাটা এখন দরকার, একটা জিনিস দেখেছে ওইটা কিনতে হবে, বাসায় নিয়ে যেতে হবে। জিয়াউর রহমান সাহেবের ছোট ভাই ছিলেন আহমেদ কামাল, অনেকে আমরা চিনি। জিয়াউর রহমানের চেহারার সঙ্গে তার অনেক সাদুত্য ছিল, অনেক মিল ছিল। আহমেদ কামাল পর্যটন কর্পোরেশনে চাকরি করতেন। তার ভাই তখন অত্যন্ত জনপ্রিয় রাষ্ট্রপতি। আহমেদ কামালকে ঢাকা থেকে বদলি করা হয়েছিল খুলনায়। উনি খুলনায় যখন যেতে চাচ্ছিলেন না বছরের শেষ দিকে, সেইটা তদবির করার জন্য গিয়েছিলেন আরেক নেতার কাছে। ঘটনাক্রমে সেইখানে আমি ছিলাম। তখন আহমেদ কামাল ওই ব্যক্তিকে, ওই নেতাকে বলছিলেন যে এইটা খবরদার, এটা ভাইয়া যেন না জানে, যদি জানে তাহলে কিন্তু আমার চাকরিতেই চলে যাবে। জিয়াউর রহমান সাহেব তার ময়নুল রোডের বাসায় ফিরেছেন কর্মক্লান্ত অবস্থায়। হঠাৎ করে দেখলেন তার বাসার চত্বরে একটা জিপ গাড়ি। তিনি জিজ্ঞেস করলেন এই গাড়ি কার? পরে শুনলেন যে ওনার মামা এসেছিলেন। পরদিন ওনার মামার কর্মস্থলে বঙ্গভবন থেকে ফোন করে জিজ্ঞেস করা হয়েছে এই পদবীর কর্মকর্তা গাড়ি প্রাপ্য হন কিনা। বলেছেন যে না। তারপরে বলছে ওনার গাড়ি সিজ করেন এবং এটার পানিশমেন্ট স্বরূপ ওনাকে দূরে কোথাও ট্রান্সফার করে দেন। জিয়াউর রহমান কোনদিন চাননি তার পরিবার রাজনীতিতে আসুক। শেখ মুজিব চেয়েছেন তার পরিবার রাজনীতিতে আসুক, জিয়াউর রহমান চাননি, কোনদিন চাননি যে তার পরিবার রাজনীতিতে আসুক। তিনি তাদেরকে দূরে রাখতে চেয়েছেন। বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়াকে রাজনীতিতে নিয়ে এসেছেন। আজকে বিএনপিকে নিয়ে অনেকে অনেক কথা বলেন, অনেক কিছু বলেন। দীর্ঘদিনের পরীক্ষিত যারা সহযোদ্ধা তারাও সমালোচনা করেন, নতুন প্রজন্মের যারা তারাও সমালোচনা করেন। আমরা আপনাদের এই সমালোচনাকে স্বাগত জানাই, ওয়েলকাম করি। কারণ আমরা জানি যে গাছের ফল বেশি সেই গাছই ঢিল বেশি। আমরা জানি যে গাছ যত বড় সেই গাছই ঝড়ের বাতাসটা বেশি সহ্য করতে হয়। সেই গাছের ছালটা নিয়েই মানুষের উপকার অনেক বেশি হয়। সেই গাছটার ডাল আপনাকে উপকারে দেবে, আপনার ফার্নিচারে উপকারে দেবে, সেই পাতা আপনাকে ছায়া দেবে, সেই গাছের নিচে আপনি বিপদকালীন সময় আশ্রয় নিতে পারবেন। বিএনপি হচ্ছে তেমনি একটি মজবুত বৃক্ষ। এইটাকে নিয়ে সমালোচনা হবে না তো কাকে নিয়ে হবে? ন্যাড়া গাছকে নিয়ে? বিএনপি তো ন্যাড়া গাছ না। আজকে অনেক কিছু হচ্ছে, যে বিপ্লব এবং যে অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বর্তমান পরিস্থিতিতে এসেছি, কথা বলার মতো প্ল্যাটফর্ম পাচ্ছি, উন্মুক্ত ভাবে সমালোচনা করতে পারছি। এর পেছনে শুধুমাত্র জুলাই আগস্টের অভ্যুত্থানে বিএনপির নিহতের সংখ্যা, বিএনপি নেতাকর্মীদের নিহত হওয়ার সংখ্যা প্রায় 500, প্রায় 500 শুধু ওই কদিনের জুলাই আগস্টের আন্দোলনে। আমার নিজের নামে 357 মামলা, আপনারা জানেন, মাত্র 357 মামলা। তার মধ্যে 13টা এখন পর্যন্ত খালাস পেয়েছি। সেটা আমি নিজে আমার আইনগত পদ্ধতিতে অগ্রসর হই। একটা দলের নেতাকর্মীদের বিরুদ্ধে যদি 60 লক্ষ মামলা থাকে, সেই মামলায় আসামির সংখ্যা কত একবার চিন্তা করে দেখেন। অনেক কিছু আজকে আলোচনা হয়, অনেক কিছু হচ্ছে বিভিন্ন জায়গায়। ভারতে বসে দেখলাম আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেছেন যে এই জুলাই আগস্টের বিপ্লব ছিল ইসলামপন্থী এবং সেনাবাহিনীর দ্বারা সংগঠিত, তাদের সমর্থন পুষ্ট একটি বিপ্লব। এই যে অপপ্রচার, এই অপপ্রচারের মধ্যে যদি নিজেদের বিভাজনটা আরো বাড়ে, যারা বাড়ানোর জন্য বক্তব্য দিচ্ছেন সে তরুণ বন্ধুদেরকে বলবো যে গায়ে পড়ে ঝগড়া করার জন্য আপনারা যদি প্রস্তুত থাকেন আপনারা করেন, আমাদের আপত্তি নাই, আমরা আপনাদের স্বাগত জানাই। কিন্তু এর থেকে হচ্ছে কি, আওয়ামী লীগের যে কুকীর্তি সেটা কিন্তু চাপা পড়ে যাচ্ছে, সেটা আলোচনা হচ্ছে না। আওয়ামী লীগ কি পরিমাণ গণহত্যা করেছে, কি পরিমাণ দুর্নীতি করেছে, কি পরিমাণ দেশের ক্ষতি করেছে, কত অর্থ এই দেশ থেকে পাচার করে মানুষের হক নষ্ট করেছে, সে আলোচনাটা কিন্তু ধীরে ধীরে নিতে চলে যাচ্ছে নিজেদের এই খোঁচাখুচি এবং ঝঞ্ঝাঝাটির কারণে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে নিজেরা কেন মারামারি করবেন আপনারা?
আজকে তো সাধারণ মানুষ প্রশ্ন করছে যে আপনারা যে সারা দেশে কম্বল বিতরণ করছেন, সাংগঠনিক সফর করছেন, যানবাহনে গিয়ে বড় বড় তাঁবুটা নিয়ে হাজার হাজার লোক নিয়ে সভা করছেন, এর খরচ কে দিচ্ছে? এটার খরচ কে দিচ্ছে? এই প্রশ্নটা করতে পারে না যে কেউ? সে প্রশ্নটা করলেই আপনারা আপনাদের মতো করে মন গড়া অভিযুক্ত করবেন, এটা তো ঠিক না। আমি বলি, ছোট্ট বন্ধুদেরকে বলি, মাথা থেকে জেদ, শরীর থেকে মেদ, আর অন্তর থেকে ভেদাভেদ, এটাকে ভুলে যেতে হবে। না হলে আপনারা কিন্তু রাজনীতিতে অগ্রসর হতে পারবেন না। জিয়াউর রহমান খুব কম বয়সে রাজনীতি শুরু করেছিলেন। উনি যখন রাষ্ট্রপতি নির্বাচিত হন তখন মাত্র 41 বছর, কত মাস ওনার বয়স। এবং জিয়াউর রহমান হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে নিজের এবং পরিবারের সম্পত্তি জাতির সামনে প্রকাশ করেছিলেন সংবাদ সম্মেলনের মাধ্যমে, যে আমার এই সম্পদ এবং এই নগদ অর্থ আছে। সেখান থেকে শেখেন, ওই যেটা বলেছি তিনটা জিনিস, জেদ, মেদ আর ভেদাভেদ, এটা ভুলে যান। ভুলে গেলে বাংলাদেশের জন্য ভালো হবে। না হলে যাদেরকে বিদায় করেছেন এত কষ্ট, এত রক্ত, এত ত্যাগের বিনিময়ে, তারা যদি আবার এই দেশে ফেরার সুযোগ পায় তাহলে কিন্তু এই দেশের মহা সর্বনাশ হয়ে যাবে। সেই জন্য আমরা বলি, আমরা প্রতিজ্ঞা করি, জিয়াউর রহমানকে নিয়ে শুধু স্মরণ সভা নয়, আলোচনা নয়, জিয়াউর রহমানের জীবনের যে ভালো দিকগুলো, তার চরিত্রের যে মহৎ দিকগুলো ছিল, তার অন্তত একটি দুটি আমাদের হৃদয়ে ধারণ করে আমরা যেন তার সেই আদর্শ গ্রহণ করে সেই কাজগুলো বাস্তবায়নের জন্য এগিয়ে যাই। তাহলেই কিন্তু দেশের কল্যাণ হবে, সমাজের কল্যাণ হবে, নিজেদের রাজনৈতিক উৎকর্ষতার চিন্তা বাড়বে। কারণ কথায় আছে, কবিতায় পড়েছি, ক্ষুদ্র ক্ষুদ্র বালু করা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। সেই মন্ত্রে উজ্জীবিত হয়ে আমরা এইসব বরেণ্য জাতীয় ব্যক্তিবর্গকে স্মরণ করব এবং তাদের কর্মের অনুসরণ করে যাব। ধন্যবাদ জাতীয় স্মরণ মঞ্চকে আজকে আমাদের এখানে আহ্বান করার জন্য। আল্লাহ।